কি কাণ্ড! কুসুমপুর গ্রামে বসবাস করত মিচকে শিয়াল ও তার পরিবার। গ্রামের রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে বেড়াতো সে। ঠেলা গাড়ি নিয়ে সারাদিন ঘুরেও কোনো বেচা কিনা নেই। অন্যদিকে মহাজন প্রতিদিন এসে ধারের টাকা চেয়ে তাগাদা দেয়। প্রতিদিনের মতো আজকেও বেচা কিনা করে বাড়ি ফিরলো খালি হাতে। কি গো, আজকে কোনো বেচা কিনা করতে পারলে? না, একটা টাকা বেচা কিনা হলো না গো, একটা টাকা বেচা কিনা হলো না, আমদানিও হলো না। কপাল আমার। এ কি বলছো? ঘরে তো কোনো দানা পানি নেই, তার মধ্যে বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, তারা আবার বায়না করছে ঈদের মার্কেট করবে। আমি ওদের এখন কিভাবে বোঝাবো? চারিদিকে যেভাবে ঋণ করে রেখেছো, মহাজন প্রতিদিন বাসায় এসে হামলা করে। মহাজন আজ বলে গিয়েছে কালকের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে বাড়ি থেকে বের করে দিবে। কাছে তো চাল ডাল কিনারে টাকা পয়সা নেই, আমি ধার কোথা থেকে পরিশোধ করবো গো বউ? তাহলে কি সত্যি সত্যি আমাদের কালকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে নাকি? তুমি কোনো চিন্তা করো না গো বউ, একটা না একটা ব্যবস্থা করছি। সত্যি কি কোনো ব্যবস্থা হবে নাকি তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ? ও বাবা, আমাকে একটা লাল জামা কিনে দিবে না? কি রে টুম্পা, সারাদিন নাও খাওয়া রেখে কোথায় বেরিয়ে বেড়াস? এই বুঝি বাসায় আসার সময় হলো? যেখানে দুই মুঠো ভাত মুখে দিতে পারি না, সেইখানে আবার লাল জামা চাই। আহা, মেয়েটাকে বকছো কেন? যা, হাত মুখ ধুয়ে আয় মা, আমরা একসাথে খাবার খাবো। বাবা জানো, আজ না ওই পাড়ার মিলি আমাকে অনেক অপমান করেছে। বলেছে থাক মা, তুই মন খারাপ করিস না, আমি তোকে অবশ্যই একটা লাল জামা কিনে দিব। এখন যা, ঘুমিয়ে পড়। মেয়েকে তো সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালে, কিন্তু কালকে মহাজনকে কি দিয়ে সান্ত্বনা দিবে? জানি না গো। আজকের মতো এই ঘরটাতে শুয়ে নাও, কালকে তো আমাদের রাস্তায় রাস্তায় থাকতে হবে। জানো, মাঝে মাঝে না চিন্তা করি, ইস আমাদের যদি একটা টাকার গাছ থাকতো, কতই না ভালো হতো। গাছটা ঝাঁকা দিলেই টপ টপ করে টাকা পড়তো, কি যে আনন্দ হতো। হ্যাঁ গো, এইসব চিন্তা করতেও ভালো লাগে। আচ্ছা যাও, ঘুমিয়ে পড়ো। মহাজন সাহেব, বাড়ি আছেন? মহাজন সাহেব। কি রে, এই সকাল সকাল তুই আমার বাড়িতে কি করিস? আমি তো একটু পরেই যেতাম তোর বাড়ির দখল নিতে। আর যেতে হবে না আপনাকে মহাজন সাহেব, এই নিন আপনার ধার। আমি আপনার ধার পরিশোধ করতে এলাম। এই যে নিন। এই ছোট লোক শেয়াল একদিনে এত টাকা কোথায় পেল? টাকার গাছ পাওয়ার পর শিয়ালের পরিবারের জীবনের অভাব দূর হয়ে গেল। একটা একটা করে তাদের স্বপ্ন পূরণ হতে লাগলো। কিন্তু একদিন এই ফকিন্নিগুলো এত টাকা কোথায় পেল? আমাকে তো এটা অবশ্যই জানতে হবে। যাক, এতদিনে আমাদের স্বপ্ন পূরণ হলো। মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে পারছি, ঠিকভাবে চলতে পারছি, এটাই তো স্বপ্ন ছিল। ভাগ্যে সেদিন বুড়িমা এসে সোনার টাকাটা দিয়েছিল আর বলেছিল এটা মাটিতে পুঁতে দিতে আর গাছটাতে পানি দিতে, তারপরেই তো জাদু হলো। তা না হলে তো এই জাদুর গাছটা পেতামই না। ও আচ্ছা, এই তোদের বড়লোক হওয়ার কৌশল। তোদের এই গাছের সমস্ত টাকা আজ আমি নিয়ে যাব। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে গো? মা গো, 2 দিন যাবত পেটে কোনো দানা পানি নেই, আমাকে কিছু খেতে দেবে মা? বুড়িমা, ঘরে তো তেমন কিছু নেই গো, রাতের একটু ভাত আছে পানি দেওয়া, সেটা খাবে? দে মা। এই নাও বুড়িমা। তৃপ্তি পেলাম। কি রে মা, তোর মুখটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? তারপর শেফা শিয়ালিনী তার দুঃখের সব কথা খুলে বলল। তো আজই তোর এই বাড়িতে শেষ দিন, তাই না? আহারে, আচ্ছা আমার কাছে একটা টাকা আছে, এটা নে রে মা।
এই একটা টাকা নিয়ে করবো গো বুড়িমা? এই টাকাটা তোর মেয়েকে বলবি মাটিতে পুঁতে দেওয়ার জন্য, তারপর সেইখানে একটু একটু পানি দিবি। টাকা আবার মাটিতে পুঁতবো? কি বলছো গো? টাকা কি মাটিতে পুঁতে নাকি? হ্যাঁ, করেই দেখিস না। গেলাম রে, উপরওয়ালা তোদের ভালো করুক। এই কথা বলে বুড়ো শিয়ালিনী সেইখান থেকে বিদায় নেয়। টুম্পা, এদিকে আয় তো মা, এই টাকাটা মাটিতে পুঁতে দে তো। হ্যাঁ মা, দিয়েছি। যা, এবার একটু পানি নিয়ে আয় তো মা। টুম্পা যখনই টাকাটিতে পানি দিতে লাগলো, ঠিক তখনই সেইখান থেকে একটি গাছ বেরিয়ে আসলো। আরে 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 আরে, এটা কি হচ্ছে? কই গো, দেখে যাও দেখে যাও, টাকা থেকে টাকার গাছ কিভাবে হয়ে গেল? এ কি কাণ্ড! একে কাণ্ড! উঠোনে এই গাছ কোথা থেকে এলো? এগুলো কি সত্যিকারের টাকা? আমি জাদুর টাকার গাছ। এই গাছের টাকা কোনোদিন শেষ হবে না। তোমাদের যখনই টাকার প্রয়োজন হবে, তোমরা গাছে পানি দিবে, সাথে সাথে এই গাছ থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো টাকা পেয়ে যাবে। এ বাবা, গাছ দেখি আবার কথা বলে। যাক বাবা, এতদিনে তাহলে আমাদের মনে হয় অভাব শেষ হয়ে গেল। হ্যাঁ গো, এতদিন এই সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ ফিরে চাইলেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর দেরি করো না, মহাজনের টাকাটা পরিশোধ করে আসো, তা না হলে ওই দুষ্ট মহাজন যে কোনো সময় বাড়িতে চলে আসবে। তাই যাই। টাকার গাছ পেয়ে এখন আমি এই গাছে পানি দিয়ে গাছের সব টাকা নিয়ে যাব। এই ফকিন্নি গুলাকে এবার উচিত শিক্ষা দিব। কি অদ্ভুত! পানি দেওয়ার পর দেখি গাছ ভর্তি টাকা ধরে গেল। আরে আরে, এই দেখি টাকার বৃষ্টি। হা 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 হা! এই সব টাকা নিয়ে আমি এখন চম্পট দিব। প্রতিদিন রাতে এইভাবে এসে গাছের সব টাকা নিয়ে যাব। বাঁচাও বাঁচাও আমাকে! গাছে দেখি কারেন্ট দেওয়া, মরে গেলাম গো, জ্বলে গেলাম, কেউ বাঁচাও আমাকে! শরীরের ভেতর সব হাড় ঘোর ভেঙে যাচ্ছে। দুষ্টবা, আমার কাছে টাকা শুধুমাত্র সরল মানুষদের জন্য, আর তোর মতো লোভীদের জন্য হলো আমার এই উপহার। তুই ভেবেছিলি এদের ভাগ্য তুই নিয়ে নিবি, তাই না? এটা কখনোই সম্ভব নয়। শুধু মহাভারত, এই গ্রামের পশু পাখিদের উপর তুই অনেক অত্যাচার করিস, তুই সকলের বাড়ি ঘর কেড়ে নিস। দুষ্টু বাঘ, তোকে সাজা দেওয়ার জন্যই আমি এসেছি। আমি জানতাম ভাগ্যক্রমে তুই এখানে ঠিকই আসবি। এই হলো তোর প্রাপ্য সাজা। বাকিটা জীবন এখন এইভাবেই কাটিয়ে দে। টিয়া, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। না মা, আমিও যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। মারে দেখ, বাইরে কেমন রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নেই। যদি দোকানে গিয়ে কিছু চেয়ে বসলি, কি করে কিনে দেব? আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমাকে শুধু তোমার সাথে নিয়ে যাও। ঘরে বসে থাকতে যে আমার একদমই ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে ঘুরতেও নিয়ে যাও না মা, তোমাকে আমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিয়া তখন পাশের দোকানের আপেলগুলো দেখছিল আর মাকে বলে, মা, এই যে দেখো, পাশের দোকানের আপেলগুলো কত সুন্দর। আপেলগুলো নিশ্চয়ই অনেক মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে একটা আপেল কিনে দাও না মা। এই জন্যই তোকে আমি আমার সাথে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলে কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যা টাকা ছিল
সেই টাকা দিয়ে আমি বাজার করে ফেলেছি রে মা। এখন আমি তোকে কি করে আপেল কিনে দেব বল? আর এই আপেলগুলো তো দেখছি ভাগিনী ভাবির। ভাগিনী ভাবি টাকা ছাড়া আমাকে একটা আপেলও দিবে না। এমনি আমার বাসা ভাড়াটা বাকি আছে, আর বলে দেখি বাকিটা দেয় কিনা। যদি দেয় তাহলেই কিনে দিব, না হলে কিন্তু অন্য দিন। ভাগিনী ভাবি, আপনার আপেলগুলো দেখতে খুব সুন্দর, নিশ্চয়ই খুব মজা হবে। আমাকে অল্প কিছু আপেল দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানের আপেল খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই, যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমাকে কিছু আপেল দিতেন, পরে না হয় আমি আপনার টাকাটা দিয়ে দিব। এ কি বললি তুই শেফালি? বাকিতে আপেল দিব? আমি কোনো বাকিতে আপেল বিক্রি করি না। টাকা দে, তারপর আপেল দিব। আর তুই গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রি থাকছিস, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না, আবার এখানে এসে বাকিতে আপেল চাচ্ছিস। লজ্জা করে না তোর? আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়। বাগিনী ভাবি, আপনি তো সবই জানেন। টিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না ভাগিনী ভাবি। আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একবারই আপনাকে দিয়ে দিব। তোকে সময় দিব? একদমই না। তোকে সময় দিতে দিতে আজ 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, এখন আবার বাকিতে এসে আপেল চাচ্ছিস। লজ্জা করে না তোর? তোরা আজকেই আমার বাসা ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়িটা ভাড়া দিয়ে দিব। তারপর শেফালি শিয়ালিনী ও টিয়া বাঘিনীর কথা মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য ভাগিনী কাকিমা তোমাকে কতগুলো কথা শোনালো। আমি আর আপেল খেতে চাইবো না মা। আপেল খেতে চেয়েছি বলেই ভাগিনী কাকিমা তোমাকে কতগুলো কথা শুনিয়েছে, তোমাকে বাড়ি থেকে বের করে দিল। তুই মন খারাপ করিস না রে মা। আমিও যে আর হাঁটতে পারছি না, আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে বাড়ি ভাড়াটা দিতে পারছি না রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে দুবেলা দুখাবার খেয়ে বেঁচে আছি। বাড়ি ভাড়াটা কোথা থেকে দেবো রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়িঘরও দেখছি না। অনেক কষ্ট হচ্ছে তোর, তাই না মা? চল মা, আর একটু সামনে এগিয়ে দেখি কোনো বাড়ি খুঁজে পাই কিনা। মা, আমার জন্য তোমার কত কষ্ট হচ্ছে। আমি যে আর পারছি না মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখ রে মা। মা দেখো না, গাছে একটা আপেলের মতো ফল ধরে আছে। চলো মা, গিয়ে দেখি তো। ফল খেতে মিষ্টি হলে সুস্বাদু হবে। আমাকে এই ফলটা পেড়ে দাও না মা। একই কাণ্ড, লেবু গাছে দেখি আপেল ফল ধরে আছে। সবই আল্লাহ তাআলার ইচ্ছে। দেখ মা, লেবু গাছে আপেল ফল ধরে আছে। দাঁড়া, আমি এখনই তোকে আপেল ফলটি পেড়ে দিচ্ছি। ও মা, লেবু গাছে আপেল ফলটি দেখতে কি সুন্দর লাগছে। নিশ্চয়ই অনেক মজা হবে। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে এই ফলটি পেড়ে দাও না মা। এরপর শেফা আপেল ফলটি ছুঁতেই আপেল ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, এ কি? ফল থেকে তো দেখছি সুন্দর একটি পরী বেরিয়ে আসছে। তুমি আপেল ফলের মধ্যে বন্দী হয়েছিলে কেন? আমি তোমাদের সব খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বলে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটা দেখতে কত সুন্দর। আজ আমি সারাদিন গ্রামটা ঘুরে ঘুরে দেখব। আজ আমার খুব খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর আপেল ফলের গাছ! এত সুন্দর আপেল ফলের গাছ কোথাও দেখিনি। আমার খুব খিদে লেগেছে। যাই, আমি বরং একটা আপেল ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে আপেল ফল দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও অনেক সুস্বাদু ছিল। এরপর আমি আপেল খাওয়ার সময় একটি আপেল এক তান্ত্রিক বাবার মাথার উপর পড়ে যায়। আরে কে রে, এত বড় আপেলটা আমার মাথায় ঢেলে দিল আমার ধ্যানটা নষ্ট করার জন্য। ও তুই পড়ি, তোর এত বড় সাহস, তুই আমার ধ্যানটা নষ্ট করার জন্য এটা মেরেছিস?
না না তান্ত্রিক বাবা, আমি তো ইচ্ছে করে জিনিস মানিনি গো। আমি তো পরিরাজ্য থেকে এখানে ঘুরতে এসেছি, আর আপেল খাওয়ার সময় একটি আপেল আপনার মাথার উপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়াল করিনি গো তান্ত্রিক বাবা। এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি, আর আমাকে সে লেবু গাছে আপেল ফল বানিয়ে দিয়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায়, আর কেউ যদি আপেল ফলটা ছোঁয় তাহলে আমি এই বন্দি দশা থেকে চিরতরে মুক্তি হব। আজ তোমাদের কারণে আমি মুক্তি হলাম। তোমাকে অনেক ধন্যবাদ শেফা। ও এই ব্যাপার, তাহলে তুমি এখনই পরিরাজ্যে চলে যাও, না হলে ওই দুষ্ট তান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। তুমি অনেক ভালো শেফা, কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গভীর জঙ্গলে কি করছো? তারপর শেফা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পরীকে সব খুলে বলে। এটা ঠিক হয়নি, তোমাদের সাথে খুব খারাপ হয়েছে। তোমাদের এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাহলে আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও যাদের নীল আপেল বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যেটা ইচ্ছে সেটা খেতে পারবে। তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমরা কখনো ভুলতে পারবো না। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমরা যদি আজ আমাকে সাহায্য না করতে, তাহলে আমি আজ এই বন্দি দশা থেকে মুক্তি হতে পারতাম না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। দেখো না মা, আমাদের কত সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার নীল আপেল বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সবকিছু পেয়ে যাব, যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। যাক, ভালোই হয়েছে। ভাগিনী ভাবি যদি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে আমরা এত সুন্দর নীল আপেল বাড়ি পেতাম না রে মা। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।